আমলা হচ্ছে অসামরিক শাসন ব্যবস্থা। মানে সামরিক শাসন ব্যবস্থা, অসামরিকটা কি জিনিস সেটা জানতে হবে আগে আমাদের। সেটা হচ্ছে মনে কর কোন একটা রাজা যখন সেনাবাহিনী দিয়ে তার পুলিশ দিয়ে একটা রাজত্ব শাসন করে, সেটাকে আমরা সামরিক বলবো। প্রত্যেকটা শাসন ব্যবস্থার দুটো দিক আছে, একটা সামরিক দিক একটা অসামরিক দিক। মনে কর আমাদের যে এখন দেশ চলছে, আমাদের পুলিশ আছে তো, কোথাও একটা ঝগড়া হলো, মারপিট হলো, কিনা একটা ঝামেলা হলো, কোথাও ইলেকট্রিকের সমস্যা, যে কোনো সমস্যার জন্য পুলিশ আসে। ওই পুলিশ বলো সেনাবাহিনী বলো, এদেরকে আমরা কি বলবো? সামরিক বলবো। এরা মানে সামরিক, সৈন্যবাহিনী থেকে সামরিক কথাটা এসছে, বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে এখানে এই সামরিক ব্যবস্থা শুধু কি মাত্র ওরা দেশ চালায়, ওই সৈন্যবাহিনী বা পুলিশ কি শুধু দেশ চালায়? তারা দেশ চালায়। যারা হচ্ছে আমাদের বিভিন্ন অফিস আদালতে রয়েছে তারা দেশ চালাচ্ছে, তাদেরকে আমরা কি বলবো? আমলা বলবো, আমলা। বুঝতে পেরেছো সবাই আমলাটা তাহলে কি জিনিস? সেই আমলাতন্ত্র শুরু করেছে ইংরেজরা। ওরা প্রথম প্রথম ওদের দেশ থেকে বিভিন্ন লোকজনদেরকে নিয়ে আসছে, এসে আমলা হিসেবে নিয়োগ দিচ্ছে। বুঝতে পেরেছো? তারপরে কি করলো, বেন্টিং এর আমল থেকে, 80 রেখে দেয়, আমল থেকে তারা কি করেছে, ভারতীয় লোকজনদেরকে আমলা হিসেবে নিয়োগ করছে, বা অফিস আদালতে কোম্পানির কর্মচারী হিসেবে নিয়োগ করছে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মনে করো একটা কোম্পানির যারা ইংল্যান্ডের বাড়ি বা ইউরোপে বাড়ি, তাদেরকে যদি 100 টাকা মাইনে দেয়, ভারতের যে লোকজন একই কাজ করে একই পদে থেকে তাকে মাইনে দিচ্ছে 30 টাকা 20 টাকা এরকম। মানে এতটা ডিফারেন্স। বুঝতে পারছো কতটা কম বেশি? সেটা একটা ক্ষোভ, পরবর্তীকালে একটা অন্য সমস্যা হয়েছে, বাদ দাও, ওগুলো আমাদের এখানে নেই। এবারে আমাদের এখানে আছে আইনটা ইংরেজরা কি করে তৈরি করেছে। তাহলে প্রথম দিকে আমাদের এখানে কি ছিল, মুঘল যুগের যে আমল, মানে মুঘল আমলের যে আইন ছিল, সেইগুলো হচ্ছে আমাদের এখানে প্রচলিত ছিল। তারা হচ্ছে আমাদের এখানে বিচার করতো, কাজী যারা, মানে কাজী তখন যারা আইনের লোকজন তাদেরকে কাজী বলা হতো, তারা বিচার করতো। এইটা চেঞ্জ হলো কার আমল থেকে? চেঞ্জ হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর আমল থেকে। হেস্টিংস এসে পুরো পরিবর্তন করার চেষ্টা করছে। ও চাইছে কোম্পানির পুরো শাসন ব্যবস্থাটা কোম্পানির হাতেই থাক, ও মুঘল যুগ পুক কোনো দরকার নেই। আমাদের লোকজনরাই, মানে কোম্পানি চাইছে যে কোম্পানির লোকজনরাই সবকিছু করবে, আইন থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে যাবতীয় সবকিছু করবে। ওই জন্য নতুন নতুন করে সুপ্রিম কোর্ট তৈরি করছে, আইন সংস্কার করছে। অনেকগুলো হিন্দু পণ্ডিতদের ডেকেছে, ডেকে হচ্ছে তাদের সবাই মিলে বসে আলোচনা করে হিন্দু আইন সংকলন করেছে। কি করেছে? হিন্দু আইন সংকলন। সেটা একজনের নেতৃত্বে করেছে, তার নাম হচ্ছে ন্যাথানিয়াল ব্রাসি হালহেড। ঠিক আছে, তার নেতৃত্বে করেছে। এবার সেই যে বইটা আইন সংকলে, তার নাম দিয়েছে জেন্টো লস। কি যে জেন্টো, দেখবে তোমাদের বইয়ের আমি পেজ নম্বর বলে দিচ্ছি, এখন দেখার দরকার নেই, 88 পেজে আছে, পরে সবাই দেখে নেবে। বলা হচ্ছে কোড অফ জেন্টো লস। কোড মানে আইন, জেন্টো লস বলে সেই বইটা প্রকাশ হয়েছে। ওই নাতানিয়াল বাসি হালহেদ, সে যদিও তারপরে একটা বিচলন হরফে বাংলা বইও প্রকাশ করেছিল, যাকে বলা হতো এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কি বইটার নাম কি ছিল? এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বলা হয়ে থাকে বাংলা ভাষার প্রথম বই ওইটা। কিন্তু বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বই, মানে পুরোপুরি একটা বই, তার নাম হচ্ছে তোমার, যেটা রয়েছে সেটা বাংলা ভাষার প্রথম বই হচ্ছে জোনাথন ডানকানের একটা আইনের বই, পূর্ণাঙ্গ বই। কার নাম? জোনাথন ডানকান। এই জোনাথন ডানকান কিন্তু অনেকগুলো শিক্ষা সংস্কার করেছে, অনেকগুলো স্কুল কলেজে সে মানে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এবার এখানে শিক্ষা ব্যবস্থাটা বুঝতে হবে। দেখো বইয়ের ভাষা আমরা বুঝবো না, এমনি বুঝবো। ইংরেজরা বাইরের দিক থেকে এসছে, ওদের ভাষা কি ছিল? ইংরেজি। আমাদের ভারতে তখন কি বাংলা ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, হিন্দি ভাষা, তামিল, তেলেগু, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা আছে। তাহলে প্রথম তো বাংলাই গড়ে উঠেছে। মানে ইংরেজদের যে ব্যাপারটা বুঝতে পেরেছো, ইংরেজদের এখানে সাম্রাজ্য বলো উপনিবেশ বলো, বাংলায় গড়ে উঠেছে তো। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধের পরে আমরা পড়ে পড়ে এসেছি। তাহলে বাংলা জানতে হবে। ইংরেজ লোকজনরা যখন আমাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছে, আমাদের লোকজন বাংলা জানে না। এইবার ইংরেজরা শাসন করতে এসেছে, ওদের সঙ্গে কিছু লোকজন এসেছে, যাদেরকে আমরা কি বলবো? মিশনারি বলবো। কি বলবো? মিশনারি, খ্রিস্টান মিশনারি। তারা কি করছে? এখানে ধর্ম প্রচার করতে এসেছে। ইংরেজরা এসেছে, তার সঙ্গে সঙ্গে কিছু মিশনারিরা এসে এখানে ধর্ম প্রচার করতে এসেছে। তারা যখন প্রথম এসে ইংরাজিতে আমাদের লোকের কাছে যীশু খ্রিস্টের কথা বলছে, আমাদের লোকেরা এমনি বাংলা পড়তে পারে না, ইংরাজি কি বুঝবে এরা? পড়াশোনা যায় না তো কেউ কিছু। তোমরা নিশ্চয়ই বাড়ির বুড়োদের কাছ থেকে গল্প শুনেছো, আগের দিনে কেউ পড়াশোনা শিখতো? একটা গ্রামে দেখা যাচ্ছে 4-5 জন মাত্র 4 পাস, 8 পাস এরকম। একটা গ্রামে দেখা, কোনো কোনো গ্রামে দেখা যাচ্ছে কেউ পড়াশোনা যায় না। সে বাংলাদেশের একটা নাটক আছে, একটা লোক হচ্ছে সে 8 পাস, তো সে যেখানে যায় প্রথম ওই ডায়লগটা দেয়, বলে হচ্ছে আমি হচ্ছে 1978 সালের 8 পাস, এখনকার দিনে বিএ পাসের সময়। নাটকটার নাম হচ্ছে কিডনি বলে, নাটকটার নাম, খুব হাসির একটা নাটক, মনে পড়লো বলে বলে দিলাম। তো সেইখানে মানে 8 পাস মানে তখনকার দিনে বিশাল ব্যাপার, মানে একদম সবচেয়ে গ্রামের মধ্যে একমাত্র শিক্ষিত সে, মানে ভেবে দেখো। এখন তো সবাই আমাদের চারদিকে 8 পাস, তাই না? তোমরা এই 1 বছর পরে 8 পাস হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে কি হচ্ছে, তাহলে কেউ পড়াশোনা যায় না,
খ্রিস্টান মিশনারিরা এসে প্রথম ইংরাজিতে বাইবেল ফাইবেল দিচ্ছে, পড়তে পারে না। ওরা তখন কি করলো, ইংরাজিটা কনভার্ট করে বাংলায় করলো, বাংলা বই করেছে, ওই বইগুলো, ধর্মীয় বইগুলো। ফের লোকজনের কাছে দিচ্ছে, এরা তো বাংলাও কিছু পড়তে পারে না, কি পড়বে? তখন ওরা কি করলো, এদের বাংলা শেখানোর চেষ্টা করলো। ওই জন্য নতুন করে কি তৈরি হলো, বাংলা হরফগুলো ছাপার প্রয়োজন হলো। সেই কারণে আমাদের এখানে ছাপাখানা তৈরি হলো। এই মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা নাম তোমাদের বইয়ে আছে, তার নাম হচ্ছে উইলিয়াম কেরি। তার নাম কি বলবো? উইলিয়াম কেরি। উনি কিন্তু যদিও ধর্ম প্রচার করতে এসেছিল, কিন্তু সেই সূত্রে আমাদের এখানে অনেক উন্নতি করেছে। উনি এখানে অনেকগুলো বই ছেপেছে, অনেক ছাপাখানার মানে ব্যাপারটা পুরোপুরি তৈরি করেছে। ওরা থাকতো শ্রীরামপুরে। কোথায় থাকতো? শ্রীরামপুরে। উইলিয়াম কেরির সঙ্গে আরো দুজন বিখ্যাত মানুষ ছিলেন, তাদের তিনজনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। তোমাদের একটা প্রশ্ন খুব পড়ে যে বাংলার ছাপাখানার বিস্তারে বা বাংলার শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। ওটা আমরা জানবো, প্রশ্নটা লিখিয়েও দেবো। তাহলে বোঝা গেল কি ব্যাপারটা হলো। এবার ইংরেজরা যারা বিদেশ থেকে আসছে, ইংরেজদের লোকজন যারা আসছে, তারা এখানে যদি ইংরাজিতে শাসন করে, ধরো তোমার এসে বললো, আমাদের এখানে গ্রামের লোকজনদের কাছে এসে কথা বলছে যে তোমার হচ্ছে এই তুমি আমাদের নীল চাষ করনি বলে তোমার 2000 টাকা ফাইন, ইংরাজিতে বলে চলে গেল। গ্রামের লোকজন চুপচাপ শুনছে, কি বলে গেল কিছু বুঝতে পারবে, ফাইন করাতে দেবে। বা কোনো একটা নতুন আইন এসেছে, যদি ইংরেজরা এসে ইংরাজিতে এখানে বক্তৃতা দিয়ে চলে যেত, যে বলে যেত যে এই এই আইন হয়েছে, এই অনুযায়ী তোমাদের চলতে হবে, তোমরা কিছু বুঝতে পারবো, আমরা বুঝতে পারতাম না কিচ্ছু, তাই না? তো ব্যাপারটা হয়েছে কি, তাহলে ওই জন্য করে ওরা এসে এখানে নতুন নতুন স্কুল কলেজ তৈরি করেছে, প্রধানত ওদের সুবিধার জন্য। ইংরেজরা অনেকগুলো স্কুল কলেজ করেছে, কেন করেছে? ওদের সুবিধা। ওরা আমাদের দেশের ভাষা শিখতে চাইছে, শিখে এখানে শাসন করবে, এখান থেকে তো ওদের অর্থ উপার্জন করতে হবে প্রচুর পরিমাণে। ওই জন্য ওরা অনেক স্কুল কলেজ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলোর নাম আমি বলে দিচ্ছি। 1800 খ্রিস্টাব্দে ওরা একটা কলেজ তৈরি করেছে, ফোর্ট উইলিয়াম কলেজ। কি বললাম? ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেছে। ওই একই সঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজের বছরেই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন বলে একটা মিশন তৈরি করেছে। ক্লিয়ার হলো কি বললাম? এই দুটো ছিল। আচ্ছা, আর কি ছিল আমাদের? আর হচ্ছে আছে আমাদের কলকাতা মাদ্রাসা আছে, সেটা হচ্ছে 1781 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হেস্টিংস তৈরি করেছিল কলকাতা মাদ্রাসা। এইবার এইখানে এসে দুটো দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আর কিছু স্কুলের নাম আমি বলে দিচ্ছি। 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির উদ্দেশ্যে কলকাতা অনেকগুলো মিশনারি স্কুল তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটা উল্লেখযোগ্য যে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে, 1823 খ্রিস্টাব্দে তারা একটা জিনিস তৈরি করেছে, যেটার নাম আছে জিসিপিআই, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এইটার মাধ্যমে প্রধানত শিক্ষা ব্যবস্থাটা দেখাশোনা করছে। এবার দেখো, আমাদের ভারতে যে শিক্ষা ব্যবস্থাটা চলতো, যেটাকে বলা হয় প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। কি বলবো? প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। আর বিদেশের যে শিক্ষা ব্যবস্থা, ইংল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে আমরা কি বলছি? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। তো আমাদের দেশের লোকজন কি বলছে, যে আমাদের প্রাচ্য শিক্ষা, আমাদের যা শিক্ষা আছে আমরা সেটাই শিখবো। মুঘল আমলে মূলত কি ভাষায় পড়ানো হতো জানো? ফার্সি আর উর্দু ভাষায় পড়ানো হতো। মুঘল আমলে কি ভাষায় পড়ানো হতো? ফার্সি আর উর্দু ভাষায়। উর্দুটা কি ভাষা বলো তো? উর্দুটা জানো তোমরা? উর্দু হিন্দির মতোই একটা ভাষা, আরবি আর ফার্সি মিলিয়ে তৈরি হয়েছিল উর্দু ভাষা। ক্লিয়ার হলো কি বললাম? এবার ইংরেজরা এসে ইংরাজি ভাষায় পড়াবে, ইংরাজি বিজ্ঞান, ইংরাজি সবকিছু শেখাবে। ওই জন্য একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব। কিছু কিছু লোকজন বলছে যে প্রাচ্য শিক্ষাটাই চালু থাক, মানে আমাদের দেশের যে শিক্ষা সেটাই চালু থাক। আর কিছু লোকজন বলছে যে না, পাশ্চাত্য শিক্ষাটা চালু থাক। আমাদের অনেক মনীষী আছে যারা চেয়েছে পাশ্চাত্য শিক্ষা চালু হোক। রাজা রামমোহন রায় বলেছে যে না, ইউরোপের আদলে আমাদের শিক্ষা ব্যবস্থা চালু হোক, তাহলে আমাদের দেশ আরো বেশি এগিয়ে যাবে, নবজাগরণ ঘটবে। এই প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটেছে একটার মাধ্যমে, সেইটা তোমাদের জন্য 3 নম্বরের 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মেকলে মিনিট। কোম্পানি অনেক চেষ্টা করেছে, মানে মনে করো আমাদের এখানে যে স্কুল কলেজগুলো ছিল, প্রথম সরকার সেগুলো অনুদান দিত অল্প অল্প, ইংরেজ কোম্পানি অল্প অল্প অনুদান দিত। তারপরে ঠিক করা হলো মেকলে মিনিটের মাধ্যমে যে পাশ্চাত্য শিক্ষার জন্য শুধুমাত্র অনুদান দেবে কোম্পানি, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তার জন্য একটা টাকাও দেবে না। স্কুল চালানোর জন্য, কলেজ চালানোর জন্য, মাদ্রাসা মুক্ত চালানোর জন্য কিচ্ছু দেবে না। তাহলে কি বললাম, আরো একবার ভালো করে বুঝে নাও। প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব। প্রাচ্যটা কি জিনিস? ভারতে যে শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত ছিল সেটা হচ্ছে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা, আর ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। এই দ্বন্দ্ব তৈরি হয়েছে। প্রাচ্য শিক্ষার একটা অন্যতম কেন্দ্র ছিল এশিয়াটিক সোসাইটি। কি ছিল? এশিয়াটিক সোসাইটি, যেটা তৈরি হয়েছিল 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোনসের নেতৃত্বে। তো সেই তারা বা আরো অনেক লোকজন আছে যারা প্রাচ্য শিক্ষাটা চালাতে চেয়েছিল। আর কিছু লোকজন, ওই টমাস ব্যাবিংটন, মেকলে, হেস্টিংস এর মতো লোকজন, তারা সবাই চেয়েছিল পাশ্চাত্য শিক্ষাটা চালু হোক। এই দুটো দ্বন্দ্বের অবসান ঘটিয়েছে কিসের মাধ্যমে?
মেকলে মিনিটের মাধ্যমে। যদি মেকলে মিনিট আমার 2 নম্বরে পড়ে, আমরা কি লিখবো জানো? লিখবো হচ্ছে জিসিপিআই সভাপতি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলের নেতৃত্বে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্বের অবসান ঘটাতে যে প্রতিবেদন পেশ করা হয় তা মেকলে মিনিট নামে পরিচিত। এটা লিখলে তুমি 1 পাবে। তারপরে বৈশিষ্ট্য আরো দুটো লিখবো, যে এর মাধ্যমে পুরোপুরি প্রাচ্য শিক্ষাকে বলা হয় প্রাচ্য শিক্ষায় সরকার কোনো অনুদান দেবে না, সমস্ত জায়গায় পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করা হয়, পাশ্চাত্য স্কুল, পাশ্চাত্য ভাষা, পাশ্চাত্য বিজ্ঞান চর্চার জন্য কোম্পানি মানে হচ্ছে অনুদান দেবে বা হচ্ছে অর্থ বহন করবে। ব্যাস, তুমি 2 নম্বর পেয়ে যাবে এইটা লিখলে শুধু। মেকলে মিনিটটা খুব ইম্পর্টেন্ট। মেকলে মিনিট তোমাদের দেওয়া ছিল তো তোমাদের তো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু হলে এই চ্যাপ্টারে অনেকটা পর্যন্ত আমরা আজকে যেটুকু আলোচনা ছিল আমরা সেই পর্যন্ত মোটামুটি চলে এসেছি। তাহলে আজকে যা পড়েছি তার সার কথাটুকু আমি ভালো করে বলে দিই। কোম্পানি এখানে প্রধানত শাসন করতে এসেছে, আসার পরে আমাদের লোকেদের সাথে সে কমিউনিকেট করতে পারছে না, কথাবার্তা বলতে পারছে না, বোঝাতে পারছে না। কারণ কি? ইংরেজদের ভাষা ইংরেজি, বা ওরা আমাদের সাহিত্য বোঝে না, আমাদের বিজ্ঞান বোঝে না, আমাদের কিচ্ছু বোঝে না। ছোটরা যাবি না এলাম, ইংরেজরা আমাদের সম্পর্কে জানবে ভালো করে, এদিকে তোমরা কনসেন্ট্রেট করো। ইংরেজরা আমাদের সম্পর্কে ভালো করে জানবে, তারা এখানকার আইন কানুন, এখানকার লোকজন, এখানকার শিক্ষা, এখানকার ভাষা শেখার জন্য ওরা অনেকগুলো প্রতিষ্ঠান গড়েছে। নামগুলো আমরা বলেছি, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, তারপর হচ্ছে আমাদের এশিয়াটিক, তোমার কি বলে ওটা জানো, 1800 খ্রিস্টাব্দে কি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজ, এই সমস্ত বিষয়গুলো তারা করেছে। আরো অনেকগুলো স্কুল, সমস্ত জিনিসগুলো তারা করেছে পাশ্চাত্য শিক্ষার জন্য। আর আমাদের অনেকগুলো প্রাচ্য শিক্ষা ছিল, প্রাচ্য শিক্ষা চলুক সেই জন্য একটা কেন্দ্র গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, এই দুটো দ্বন্দ্ব হয়েছে অনেক, মানে অনেক লোকজন চাইছে যে প্রাচ্য শিক্ষাটা চালু হোক, অনেক লোকজন চাইছে পাশ্চাত্য শিক্ষাটা চালু হোক। এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য কোম্পানির তরফ থেকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা হচ্ছে মেকলে মিনিট। কি বললাম? মেকলে মিনিট। এই মেকলে মিনিটের যে সভাপতি বা মেকলে মিনিটের যে প্রতিবেদনটা যার, তার নাম, পুরো নাম কি বলেছি? টমাস ব্যাবিংটন মেকলে। ঠিক আছে, এই পর্যন্ত শুধু পড়া দিয়েছি, মানে টেক্সট বইয়ে তোমাদের পড়া থাকবে। এবার বইটা খোলো সবাই, এতক্ষণ বই খোলার জন্য সব পাগল হয়ে যাচ্ছিল। 43 পৃষ্ঠা থেকে শুরু করে আর হচ্ছে 46 পৃষ্ঠা পর্যন্ত আমি আমার বইয়ে দাগ। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।